বাবা তুমি বাবা তুই একটা খোঁজ খবর দিলি না, চলে এলি যে? কি ব্যাপার, তুমি চলে এলা? হ্যাঁ মা, আমি চলে আসছি। আমি চলে আসছি। ভাই তুমি চলে আসছো? মানে কতদিনই ছুটিতে আসছো? মানে কিছুই তো জানালে না, তুমি তো একটু জানাই না আসতা তুমি। হ্যাঁ সেটাই তো ভাইজান, আপনি তো সবসময় আসার আগে আমাদেরকে জানিয়ে আসেন, এবার তো জানিয়ে আসলেন না। নিশ্চয়ই আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছেন, তাই না? ভাই কতদিন থাকবা? না রে ভাই, আমি ছুটি নিয়ে আসি নাই ছোট বউ, আমি সারপ্রাইজ দিয়েও আসি নাই, আমি একবারে চলে আসছি। কি বলো ভাইজান, তুমি একবারে চলে আসছো মানে? সেটাই তো, আপনি তো কিছু জানালেনও না, একবারে চলে আসছেন মানে কি? কি রে বাবা, তুই না কইলি ছুটি নিয়ে আবি, আবার এখন কইতাছস ছুটি নিয়ে আয়স নাই? কি হয়েছে তোর? আসলে আমি অসুস্থ, আমি অসুস্থ বলেই চলে আসছি। এই শরীরে আর কাজ করতে পারতেছিলাম না। সেদিন কাজ করতে করতে রোদের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। আগে থেকে শরীরটা একটু অসুস্থ ছিল, বুঝতে দেই নাই। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম, তারা আমাকে হাসপাতালে নিয়ে গেল। ওইখান থেকে বলল আমার নাকি রেস্ট নিতে হইব, উচ্চ রক্তচাপ, হার্টে নাকি কোলেস্টেরল আছে, আরও নানান সমস্যা। তারপরে ওইখানকার যে ইনচার্জ ছিল, মানে আমগো যে মালিক, সে আমাকে বসায় বসে খাওয়াবে, তারাই টিকিট কইরা আমার উঠাই দিল। ও আচ্ছা, তুমি একবারে চলে আসছো, মানে তার মানে তুমি তো অনেক টাকা পয়সা নিয়ে আসছো, যাতে আমাদের আর কোনো কিছু করা না লাগে। দেখছো মা? না রে ভাই, আমি কিছু আনতে পারি নাই। এত বছর যা কামাই করছি সব তো আমি তোর অ্যাকাউন্টেই পাঠাইছি, ওই টাকাই আমগো চলবো। আসলে আমি নিজে জমায়ও কিছু রাখি নাই, 2 লাখ টাকা করে পাইতাম, খাওয়া খরচ তো এখানেই থাকতো, সব তো তোর কাছেই দিছি। ভাবছি আমার ছোট ভাই জমাইবো, যখন বিপদ আপদ হবে বা আমি দেশে চলে আসবো, তখন ছোট ভাইরা আমি মিলে একটা ব্যবসা দিব। আমি কিছু আনতে পারি নাই। ও আচ্ছা, তার মানে তোমার ভাই কিচ্ছু নিয়ে আসে নাই, ঢ্যাং ঢ্যাং করতে করতে শুধু হাত আর পা নিয়ে চলে আসছে। এই, তুমি কিন্তু অনেক উল্টোপাল্টা কথা কইতেছো। দেখতে পাইতেছো না আমার স্বামী বিদেশ থেকে ফিরে আইছে? তুমি তার এত প্রশ্ন করতেছো কেন? ভাবি তুমি এমন করে কথা বলতেছো কেন? ও এক ছোট মানুষ, একটা কথা বলতেই পারে। বলছে নাই বলছে তো কি হয়েছে? তোমার বউ সবসময় উল্টোপাল্টা কথা কয়, আর কত ধৈর্য ধরা যায়? ও তো ঠিকই বলছে, ভাইজি খালি হাত পায়ে চলে আসছে, এখন সংসার কিভাবে চলবে? হ্যাঁ, আমি খালি হাত পাও আর এই দেহটা নিয়ে আইসা করছি, এটা ছাড়া তো আমার আর কোনো সম্বল নাই ছোট বউ। তার চেয়ে বড় কথা মায়ের চিকিৎসার খরচ, এই সংসারে একটা খরচ আছে, তারপর আমাদের সবকিছু, এগুলো কি করবে? সেটাই তো। আর এই যে আপনার বাচ্চা যখন স্কুলে পড়ে, তার কত খরচ জানেন? আপনাদের পরিবারে 3 জন মানুষ, তারপরে বাচ্চার খরচ, এগুলো কে সামলাবে ভাইজান? আমি অনেক কষ্টেই পর্যন্ত আসছি, আমি খুব অসুস্থ। ভাই এরকম কথা বললে হবে না, আমরা তোমার প্রতি নির্ভরশীল ছিলাম, এতদিন কোনো কথা নেই, তুমি হুট করে চলে আসবা, এই সংসার কে চালাবে এখন? সে তো অনেক চালাইছে, এখন তোমরা একটু চালাও না। বাবা তুই অসুস্থ হয়ে ফিরে আইসস, ভালো করছস। কোন জায়গা না কোন জায়গা পড়ে থাকতি, কে তোরে সেবা যত্ন করতো? আমাকে দেশে অনেক কাজ আছে, তুই দেশেই কাজ কাম করতে পারবি, তুই কোনো চিন্তা করিস না বাবা। মা অত কথা বলো না তো, কিছুই তো বোঝো না তুমি, এই সংসার কিভাবে চলে কেমন করে চলে আমি জানি। আইসে তাই চলো। তুমি সত্যি করে কত, তোমার কি হয়েছে? আমার আমার কিছু হয় নাই। কি হইলো, তুমি হঠাৎ করে আমাকে এরকম সাথে নিয়ে আসলে কেন? সাদা নিয়ে আসবো নাকি বাসায় বসে এইসব কথা বলবো নাকি তোমার? কি কথা? কি কথা মানে? তুমি বুঝতেছো না তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি কিছু নাই? কি হয়েছে আমাকে বলবা তো তুমি নাকি? এই যে তোমার ভাই যে ঢেং ঢেং করতে করতে বিদেশ থেকে চলে আসছে, এখন কি সে তার পুরো ফ্যামিলি নিয়ে আমার বাসায় বসে থাকবে? হ্যাঁ, সে এতদিন বিদেশে ছিল, বিদেশ থেকে আসছে, আবার বলতেছে নাকি অসুস্থ। কিছুদিন যাইতে দাও, আমি সবকিছু দেখতেছি। হ্যাঁ ছিল, কারণ এতদিন সে বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা পাঠাইছে, এখন তো সে খালি হাতে আসছে। এখন আমাদের বাড়িতে বসে বসে কেন খাওয়াবা? হ্যাঁ, এক্ষুনি ওদেরকে বাড়ি থেকে বাইর করে দাও। এতদিন ধরে ভাই টাকা নিইনি, ভাই টাকা জমি কিনছে, এত কিছু করছি। করছো, সবই করছো, এতদিন করছো, ধার দেনা শেষ, সেও শেষ। এখন 3 জনের একটা ফ্যামিলিরে বসায় বসায় তো আমি খাওয়াইতে পারবো না, আমার বাসার খাবার তো মাগনা না। হ্যাঁ দেখো, মাথা গরম করে কোনো কিছু করা যাবে না। সে মাত্র আসছে, আমি দেখতেছি কি করা যায়। এত সহজ না যা আসবে আর আমার ঘাড়ে পরে বসে খাবে, আমি দেখতেছি। শোনো, যা করবা তাড়াতাড়ি করো, এই 3 জনটা যেভাবেই হোক আমার বাড়ি থেকে বাইর করো। আমি কিন্তু তাদের পিছনে একটা দানাও খরচ করবো না। আচ্ছা
আচ্ছা বাবা ঠিক আছে, আমি দেখতেছি। আমার বাসায় তো বসে বসে খাইতে দেবই না, টাকা কি মাগনা? না এখানে বসো। মা আসছি আর নাই। তুই কি তোমরা কোথায় বসতেছো? ও মা, আমরা আমরা খাবো না এখানে। তোমরা খাবো মানে? আপনাদের কেউ খেতে ডেকেছে? কেউ তো ডাকেনি, তাহলে আপনারা উড়ে এসে জুড়ে বসছেন কেন? কি কও, আমাদের রাইখা তোমরা খাইতে বসে গেছো। এতদিন পর বিদেশ থেকে আসছি, পুরো পরিবারের সাথে একসাথে বসে খাবো না? দেখো ভাই, তুমি আজকে আমাকে বলেছিলে তোমার ডাক্তার দেখাতে যাবা, এই জন্য হয়তো আজকে তোমাদের জন্য রান্না বান্না করি নাই। ডাক্তার তো দেখাই আইসা পড়ছি। কি বউ, ওরা এইসব কি কইতাছে? আমরা কি বসে খাবো না? আর তুমি কি কিছু রান্না বান্না করো নাই? এটা তুমি কেমন কথা কইতাছো? আমি কি আবার আলাদা রান্না করবো নাকি? আমরা তো একসাথেই খাই, আমার তো একটাই সংসার, তাইলে আমি আবার আলাদাভাবে রান্না করবো কেন? ছোট বউ, ছোট ভাই, তোমরা সব কি কইতাছো? আমাকে তো তোমরা রান্না করো নাই, মানে রান্না তো আমিই করলাম, তাইলে আমরা কেন খাইতে পারুম না? দেখো ভাই, তোমার সাথে আমি সোজা সাপটা কথা বলি। আজকের পর থেকে তুমি আলাদা, আমি আলাদা। তোমার সংসার আলাদা, আমার সংসার আলাদা। মা, ছোট বউ আর ছোট এটা কি কইতাছে? আমরা আমরা খাইতে পারুম না? দেখো ভাই, তুমি এতদিন বিদেশে ছিলা, তোমার সংসার, এই সংসারের পুরো দায়ভার আমি নিছি। এখন তুমি চলে আসছো, তোমার সংসারের দায়ভার তুমি নাও, আমার সংসার আমার বুঝতে দাও। আর আমি পারতেছি না, বহুত হইছে। আর 2টা দিন সময় দেওয়া করে আলাদা খাওয়ানোর লিগে, এখনো যদি হুট করে কষ্ট ওরা কেমনে আলাদা খাইবো? তুমি এতদিন তো আমার সাথে খাইছিলা, আমার সাথে ছিলে না তুমি। এখন তোমার বড় পোলা আইছে, তো বড় পোলার সাথে কিছুদিন থাকো, কিছুদিন তার সাথে খাও, সমস্যা কি? তারপরে তুমি আবার পরে আমার সাথে এসে অ্যাডো, সমস্যা নেই তো কোনো। একটা কথা কি জানো, আমি যদি দেশে আইসা দেখতাম আমার পরিচিত মানুষগুলা জানোয়ার হয়ে গেছে, মানুষরূপী জানোয়ার, তাইলে দেশে আসতাম না। বিদেশের মানুষও ভিক্ষা করে, বিদেশেও মানুষ না খায়া মরে, আমি না হয় ওই পথই ধরতাম। আমার মনে হইতেছে কি এইখানে দাঁড়াই থাইকা অপমান হওয়ার চেয়ে এখান থেকে চলে যাওয়া ভালো। দাঁড়াও মা, আমার বোন না হয় খাবার জুটে নাই, আমার এই ছোট বাচ্চাটার জন্য কি একমুঠ খাবার তোর কাছে জুটবো না? দেখুন ভাইজান, আপনার এই বাচ্চাকে যদি খাওয়াতে হয় না, তাহলে আমাদের 3 জনের মধ্যে যে কারো না খেয়ে থাকতে হবে। এক কাজ করেন, আপনারা তো বাইরে যেয়ে খাবেন, সেখান থেকে আপনার বাচ্চাকে খাইয়ে নেন। না বউ, আমার পোলার লেগে তোমাকে কাউরে না খায় থাকতে হবে না। আমরা যদি বাইরে থেকে কিনা খাইতে পারি, আমার পোলা খাইব। যদি না কিনা খাইতে পারি, আমার পোলা আমার লোক উপাস দিব। আলাদা তো কইরাই দিছস, কালকে থেকে আলাদা সংসার না হয় করুন। মা, বাবা, খাবার খাওয়া লাগবে না, আমার পেট ভরে গেছে, চল এখান থেকে। চলো এখানে দাঁড়ায় থেকে লাভ নেই, চলো। আজ থেকে সম্পূর্ণ আলাদা। তারা তাদের সংসার করবে, তারা তাদের খাবার খাবে, আমরা আমাদের। মা, আজকে যখন তোমার বড় ছেলে ঘরে রান্না বান্না হয় না, তুমি আজকে আমার সাথেই খাও। না, আমি খাবো না। আমার নাতিটা না খায় থাকবো, আমার বড় পোলার বউ না খায় থাকবো। এই খাওন না আমার গলা দিয়ে নামবো না। তোকে খাওন তোরাই খা, আমি তোকে খাওন খাবো না। তোমার আবার কি হইলো? যাও যাও, 2 দিন না খেয়ে থাকলে তারপরে এমনি বুঝবা না। এই ভাত বড় তো, তরকারি দাও। না খেলে আমার ঘরে খাবার করবো, খরচ করবো না, কত না। না তুমি নাও। দেখলাম তোমার বাইরের অবস্থা, দেখলাম আমগো খাওয়ান দেয় না, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমগো পোলাটা তো ছোট মানুষ, ওরা তো অন্তত খাওয়ান দেওয়া উচিত ছিল। তুমি তোমার ভাইগোর জন্য কি না করছো? হ্যাঁ? এত কিছু করার পরেও ওরা আমগুলো কি আচরণটা কেমনে করলো? অন্তত আমগো তো একবেলা খাওয়ান দিতে পারতো। বৌমা, আমার নাতি কই? মা, ও তো টিভি রুমে গিয়ে টিভি দেখতেছে। ঘুম আসতে বললাম, ঘুম আসলো না। আমার ঘরে না কয়টা মুড়ি আছিল, তোমার লেগে নিয়ে আইছি। সারা ঘরে খুঁজছি, একটা পয়সা আমি পাই নাই। কাটে নিচে দেখি একটা ডিব্বার মধ্যে কয়টা মুড়ি, তাই আমি নাতিটা লেগে নিয়ে আইছি। ধরো বৌমা, না বৌমা। এই মুড়ি নিয়ে আমার পোলার সামনে আমি কেমনে দিমু কন্ত? কিছুক্ষণ আগে আমার পোলাটা দেই খেলো টেবিলে সবাই ভাত খাইতেছে, ভালো ভালো খাওন খাইতেছে, মাছ মাংস খাইতেছে।
আর আমি কিনা মা হই আমার পোলার সামনে আমি এই মুড়ি দেবো? এটা কেমনে দেবো খন তো মা? এটা পারুম না। বৌমা, তোমরা মুড়ি করে খায় নাও, খায় অন্তত পানি খাও, তাও পেটে একটু শান্তি লাগবো। হ্যাঁ, আমি যাই আমার ঘরে। তুমি খাও, আমার ক্ষুধা নাই। শোনো না, আমি সেদিন যে গলার হারটা দেখে আসছি না, ওটা কিন্তু আমার চাই। ওটা এক পিসই আসছে, যদি বিক্রি হয়ে যায় তাইলে দেখো। এই চল একটু বাজারে যাবো। তুমি যাও, আমি যাবো না। আরে বাবা বললাম তো তোর একটু হেল্প লাগবো, বাজার তোর করতে হবে না, বাজার আমিই করব, তুই একটু আমার সাথে চল। ভাই তোমার বাজার তুমি করবা, তুমি যাও না, আমার নিয়ে কি করবা তুমি? জানি তো বাজারটা আমার, সংসারটা তো আমার, তুই আমার আলাদা করে দিছিস না। জীবনে দেখছি বড় ভাই ছোট ভাই আলাদা করে দেয়, কিন্তু এক প্রবাসী বড় ভাই রে ছোট ভাই এখন আলাদা করে দিছে। এই আলাদা সংসার করতে হলে সংসারে অনেক কিছু লাগে। আমার ঘরে একটা সিলিন্ডার নাই, একটা গ্যাসের চুলা নাই, একটা লাকড়ি চুলা যে দেবো সেটাও নাই, না আছে হাঁড়ি পাতিল, না আছে কোনো কিছু, এগুলো কিনতে হইব। বুঝলাম না ভাই, তুমি বাজার করবা, তুমি যাবা, আমার ওখানে কি কাজ? তোর কাজ হইতেছে, তোর কাছে আমার টাকা আছে, মাসে মাসে যে টাকাগুলো তোরা আমি পাঠাইছি সেখান থেকে হিসাব করে রাখলেও কিছু টাকা তোর অ্যাকাউন্টে আছে, লাখখানেক টাকা আছে, সেটা দে, সেটা তুইলা দে, আমি ওই টাকা দিয়ে কেনাকাটা করবো, আমার সংসারটা গুছাইতে হবে। টাকা মানে? কিসের টাকা? কোন টাকা? কিসের টাকা মানে? মাসে মাসে যে টাকাটা তোর অ্যাকাউন্টে পাঠাইছি, এত বছর যে আমি বিদেশ ছিলাম সব টাকাটা আমি তোর অ্যাকাউন্টে পাঠাইছি। ভাই তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তোমায় আমাকে যে টাকাগুলো দিছো সেই টাকাগুলো প্রত্যেকটা পাই হিসেবে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তোমার কোনো টাকা আমার কাছে নাই। কি কস? তুই হিসাব দিলে আমি হিসাব বুঝি না? আমি কত টাকা করে মাসে পাঠাইছি সেটা কিন্তু আমি জানি, আর কত টাকা করে এই সংসারে খরচ হইতে পারে সেটাও আমি জানি। আর তুই যে হিসাব দিছ সেই হিসাব দেওয়ার পরও লাখখানেক টাকা তোর অ্যাকাউন্টে আছে, আমার সেটা লাগবে। আমি বেশি কথা বলতে চাই না, তুই আমার টাকাটা আমার দিয়ে দে। আরে বুঝতেছো না, তোমার ভাই তো খালি হাতে আসছে, এই জন্য তোমার কাছে আসছে কিছু টাকা ধান্দা করার জন্য। ছোট বউ তুমি এটা কি বলো? কিসের ধান্দা? এখানে ধান্দা আসলো কোত্থেকে? আমি আমার ন্যায্য পাও না, আমার ন্যায্য টাকা, আমার গায়ের ঘাম মাটি কইরা আমি পানি কইরা যেই টাকা কামাইছি আমি সেই টাকা চাইতেছি। আমার টাকা না দিলে আমার সংসার চলবে কি করে? আমি তো পুরো খালি হাত পায়ে আসছি। এই তুই চল আমার সাথে, টাকা দে। ভাই তোমাকে আর কতবার হিসাব দিতে হবে? এক হিসাব তোমাকে বারবার দেওয়া হয়েছে। সব খরচের পরও কিছু টাকা থাকে, সেই টাকাটা কোথায়? সেই টাকাটার হিসাব দে আমারে, সেটা দিয়ে দে। ওয়েট, আমি অ্যান্সার দিচ্ছি। এই যে আপনার বউ যে 2 দিন পর পর মার্কেটে যায়, পার্লারে যায়, গ্রুপ লাগ করে, শাড়ি কিনে, এইগুলোর টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, এইগুলোর টাকা তো প্রতিদিন আমার জামার কাছ থেকেই নেয়। ছোট বউ, মুখ সামলাই এই কথা কও। তুমি এসব কি কেমন কথা কইতাছো? হ্যাঁ, কি কথা কইতাছো? এই যে আমি যে শাড়িটা এখন পরে আছি, এইটা আমার বিয়ের সময় আমার শাশুড়ি কিনা দিছিল। আমি এতদিন যাবত যা শাড়ি পরছি সব আমার বিয়ের সময় শাড়ি। আর তোমরা শুধু এই 2 বছরে ঈদের সময় আমরা 2টা শাড়ি কিনে দিছো। আর এখন এত বড় বড় কথা কইতেছো, লজ্জা করতেছ না তোমাদের? বউ, আমি তো তোমারে চিনি, তোরা কারে কি শেখাস? ওর শরীরে, ওর চেহারায় পার্লারে যাওয়ার কোনো চিহ্ন পর্যন্ত আছে? পুরা সোনার দেহটা মলিন হয়ে গেছে। আমি ওরে যেইভাবে বিয়ে করে আনছিলাম সেই চেহারা এখন আরো নাই। আর তোরা কইতেছ তুই পার্লারে গেছে। এইসব উল্টাপাল্টা কথা কইস না তো, আমার টাকাগুলা দে, ওরা নিয়ে আমার বাচ্চাটা নিয়ে আমার সংসার করতে হবে, আমার কিছু কিনতে হইব, তুই দে টাকাটা। ছোট ভাই, তুমি আর কত মিথ্যা কথা কইবা? তোমার ভাই যে তোমার টাকা পাঠাইছে মাসের পর মাস, আমি নিজের সাক্ষী, আমি নিজের চোখে দেখছি। আর এখন তুমি মিথ্যা কথা কইতাছো? তোমার লজ্জা করে না? হ্যাঁ, ভাইয়ের টাকা মাইরে খেতে তোমার লজ্জা করে না? বাহ 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 ভাই, আজকে আমি মৃত্যু হয়ে গেলাম, প্রতারক সেজে গেলাম। এই সংসারের জন্য আমি কি না করছি? তোমার প্রত্যেকটা টাকা দিয়ে সংসারের পিছনে খাটাইছি। মার চিকিৎসা করতে কত টাকা লাগে তুমি জানো? এই যে সংসারে তোমার বাচ্চা, এই এভরিথিং সবকিছু করতে কতগুলো টাকা খরচ হয়? আমি সব নিজের কাজে নিয়ে এগুলো করছি। আর আজকে আরে করো ভাইয়ের জন্য করো, দেখছো ভাই এসে তোমাকে উল্টো ব্লেম দিল। দেখো, আজকের পরে তুমি এই টাকাগুলো নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। তুমি আমার কাছে 1 টাকাও পাও না। আর এই টাকা নিয়ে তুমি যদি আর একটা কথা বলিস তোমার সাথে খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। এই চলো। বুঝো, ঠেলা বুঝো এখন। আমি তোমারে কত কইরা কইছি, এত কষ্ট করে টাকা কামাই করতেছো, নিজের একটা অ্যাকাউন্ট খোলো, নিজের একটা অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্টে টাকা রাখো। না, আমার আপন ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার রক্তের ভাই, রক্তের কখনো ভাগ হয় না। এখন ভাগ করো টাকা পয়সা। হ্যালো বাবু, কি অবস্থা? আরে বাবু বইলো না, আমাদের তো সুখের দিন শেষ। কি বলো, কি হয়েছে? আমার ভাসুর বিদেশ থেকে চলে আসছে, আর তাও 2-4 দিনের জন্য আসে নাই, একবারে চলে আসছে। ও আচ্ছা, আমি তো সেটা জানি। তোমার ভাসুর আমার ডাকছিল। কেন তোমাকে দেখা করতে বলছে কেন?
সেটা তো জানি না কি কারণে ডাকছে। শোনো, যা যা বলবে সব কিন্তু আমাকে জানাবে। অবশ্যই জানাবো, আমার কিছু বললে সাথে সাথে তোমার জানাবো। শোনো না বাবু, আমার না একা একা থাকতে ভালো লাগে না। তোমার সাথে আমার কবে মিলনটা হবে? আহা, ধৈর্য ধরো বাবু, আমিও তো সেই ব্যবস্থাই করছি। টেনশন করো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার আর আমার মিলনের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, বাই। ঠিক আছে, আর শোনো, সাবধানে থেকো। হ্যাঁ, আই লাভ ইউ জান। কি শোকত ভাই, ডাকছিলেন নাকি? হ্যাঁ ডাকছিলাম রে ভাই, তোমার তো এলাকা এখানে একটু প্রভাব প্রতিপত্তি আছে, আমার একটু উপকার করো। কিরকম উপকার? এই জমিটা একটু বেচা দাও। কি বলেন ভাই, এই জমিন আপনি কয়দিন হলো কিনলেন, এটা বিক্রি করে দিবেন? হ্যাঁ, মাস পাঁচেক হয় কিনছি, বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলাম ছোট ভাইয়ের কাছে, সেই জমিটা কিনছে। এখন আমার খুব প্রয়োজন। কি যে কোন ভাই, এই জমি বিক্রি করে দিবেন? এটা তো বছর ঘুরতে না ঘুরতেই ডাবল প্রাইস হয়ে যাবে ভাই। ভাইরে, বছর ঘোরা তো অনেক পরের ব্যাপার। দিনের পর দিন বিদেশ ছিলাম, পরিশ্রম কইরা লাখ লাখ কোটি কোটি টাকা দেশে পাঠাইছি। আমাদের মতো প্রবাসীদের কাছে সংসারটা সবার আগে। আমরা কত পরিশ্রম করি সেটা তোমরা দেখো না, তোমরা শুধু দেখো প্রবাসী টাকা পাঠাইতেছে। অনেক টাকা পাঠাইছি, টাকা পাঠাইতে পাঠাইতে নিজের জন্য কিছুই রাখি নাই। যখন দেশে আসলাম, আইসা দেখে আমার বলতে কিছুই নাই। কি বলেন ভাই, আপনার টাকা আপনার নাই, তাহলে আপনার টাকা গেল কই? আমার শরীর অনেক বড় একটা রোগ বাসা বাঁধছে, চিকিৎসা করাবো, সেই টাকা ভাইয়ের কাছে নাই। সব টাকা তো ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছি। আর কি করব? শেষ সম্বলে জমিটা বিক্রি করতে হইব, বাঁচতে তো হইব, বছর তো ঘুরতে হইব। বছর ঘুরলে এই জমির দাম হয়তো অনেক হইব, কিন্তু আমার জীবনটা তো আর থাকবো না। তাই তোমারে ডাকছি, এই জমিটা একটা ভালো গ্রাহক দেখা বেচা দিও। 5,75,000 টাকা দিয়ে কিনছিলাম, যত পারো বেচা দাও, আমার টাকার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অত সমস্যার মধ্যে আছেন, বিষয়টা আমি দেখতেছি ভাই। কি হইতেছে এখানে? ভাই উনি হচ্ছে জায়গাটা বিক্রি করবে, তো ওই জন্য হচ্ছে একটু কথা বলতেছিলাম। কার জায়গা? কে বিক্রি করবে? কেন, ওই শোকত ভাইয়ের জায়গা। আমার জায়গা? তোমার জায়গা মানে? তোমার জায়গা কিভাবে বলো এটা? এই জায়গা তো আমার। তোমার জায়গা করতে এলো? বিদেশ থেকে টাকাটা তো আমি পাঠিয়েছিলাম, তুই না বললি আমার নামে জায়গা রাখছো? তুমি যে টাকাগুলো আমার পাঠাইছো, প্রত্যেকটা টাকার হিসাব কিন্তু আমি তোমায় দিছি। এই জমির টাকাটা আমি আমার শ্বশুরের কাছ থেকে জমিটা কিনছি। এখন দেখো, তুমি কোনো ঝামেলা করবে না, এই জমা দলিল তুমি দলিল দাও। কি করছ তুই? তাইলে আমার টাকা কই? আমি যে দিনের পর দিন পরিশ্রম করে লাখ লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাইলাম, ভরসা করে তোর কাছে পাঠাইলাম, আমার টাকা কই? কেন, তোমার বউ বাচ্চা খরচ চালাইতে হয়েছে না? এই সংসারের খরচ চালাইতে হয়েছে না? তোমার প্রত্যেক মাসে হিসাব আমি তোমারে দিছি। এখন এসে তুমি আবার নতুন করে হিসাব চাইতেছো? এই তুই ওগুলো কি কস? 7 বছর বিদেশে ছিলাম, বিদেশি টাকাকে এই কয়টা টাকা, ঘর সংসার চালাতে এত টাকা লাগে? মাসে 2-2.5 লাখ টাকা করে আমি তোরা পাঠাইছি। এখন তুই হিসাব দিতাছস, আমার টাকা বলতে কিছু নাই, খরচ করে পালাইছস। এই আমার সংসারের খরচ কত? বড় জোর 50,000 টাকা, মাসে 1.5 লাখ টাকা করে থাকে। এই টাকাগুলো কই গেছে? দেখো ভাই, তোমার প্রত্যেক টাকার হিসাব আমি প্রত্যেক মাসে তোমার দিয়ে দিছি। এখন তুমি কোনো ঝামেলা করবে না। এই যে তুমি জমির দলিল রাখো, এই জমি আমার, তুমি জমি। এটা আমার জমি, আমার টাকার কিনা জমি। গায়ে আর দিতেছো কেন? আমি তোমার বলিছি না জমি আমার? আমি ভালো করে কইতাছি, কিন্তু আমার জমির ধারে কাছে তুমি আসবে না। এই জমি আমার জমি দিকে তাকাইলে কিন্তু একদম মেরে ফেলা দেবো। আরে আজকের পর আমার জমি দিয়ে যদি ফিরে তাকানো হইছে, একদম মাইরে ফেলা দেবো কিন্তু। ভাই এইগুলো কোনো কথা? আপনাকে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা, আপনি আমার আগে বলবেন না? এই ঝামেলা শেষ না কইরা আপনি আমারে নিয়ে আসছেন এই জায়গা বিক্রি করার লেগা। আসলে ভাই এই জায়গা জমি টাকা পয়সা অনেক সম্পর্ক নষ্ট করে। সো এইসব আগে ক্লিয়ার করেন, তারপরে জায়গা জমি বিক্রি করেন। বড় ভাবি, বড় ভাবি, বড় ভাবি। ভাই, ভাই কি হইছে রোহন ভাই? তোমার ভাই এমন করতেছে কেন? মারামারি করছে। মারামারি করছে মানে? কিসের মারামারি করছে? কার সাথে মারামারি করছে? তাছাড়া তোমার ভাই তো মারামারি করার লোক না। বড় ভাই আর ছোট ভাই মিলা মারামারি করছে, আমি না থাকলে তো মাইরাই ফেলতো। দুই ভাইয়ে মারামারি করছে মানে? তার মানে ছোট লাগা মারামারি করছে, কিন্তু কে নিয়ে মারামারি করছে? কেন মারামারি হইছে? আরে জমি বিক্রি নিয়া। জমি নিয়ে মারামারি করছে মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কারণ জমি নিয়ে আবার কি হইছে? উনি গেছিল ওনার জমি বিক্রি করার লাইগা, ওইটা দেখেই বড় ভাই খেপছে, ছোট ভাই খেপছে, তারপর মারছে। তুমি না অসুস্থ? হ্যাঁ, তোমার না শরীর খারাপ? তুমি এই শরীর খারাপ নিয়ে কেন গেছো তোমার ভাইয়ের লগে মারামারি করতে? তুমি না ওর বড় ভাই? হ্যাঁ, বড় ভাই কেন মারামারি করছো? আরে ভাবি, খুবই শোচনীয় অবস্থা। আর শুনেন, আপনি ওনারে একটা ভালো ডাক্তার দেখান, ওনার কিন্তু খুবই খারাপ কন্ডিশন। আমি গেলাম।
এই তোমার না শরীর খারাপ? হ্যাঁ, তুমি না অসুস্থ? তুমি কেন গেছো তোমার ভাইয়ের লগে মারামারি করতে? তোমার কেনা কইছে মারামারি করতে? কেন গেছিলা কও আমারে? আমি আমি আমার জমিটা বেচতে গেছিলাম। আমার জমি, অথচ আমার জমিতে নাকি আমার অধিকার নাই। আমার আমার ছোট ভাই আমার সাথে বেইমানি করছে। আমি কত কষ্ট কইরা দিনের পর দিন খায়া না খাইয়া 5-6 মাস আগে ওরা টাকা পাঠাইছিলাম আমার নামে একটা জমি করতে, অথচ যে জমিটা কিনছে সেটা নাকি আমার না। তুমি কি করতেছো এসব? আমি নিজে সাক্ষী। তুমি প্রবাসে থাইকা মাথার গাম পায়ে ফেলাইয়া অনেক কষ্ট করে টাকা কামাই করছো। ওই টাকা তোমার ভাইয়ের নামে পাঠাইছো। তোমার ভাই ওই টাকা দিয়ে জমি কিনছে। ওই দলিলে নাকি ওর নাম। সে তো এতদিন সবাই কই বেড়াইছে যে এই জমি নাকি তোমার নামে কিনছে। তাইলে এই জমি এখন তার নামে কিভাবে হয়? টাকাটা আমার, কিন্তু জমিটা আমার না। জমির কাগজে যার নাম থাকে জমিটা তো তার। টাকা যে পাঠাইছে তার তো কোনো দাম নাই। আমি আমার ভাইটারে আপন মনে খুঁজছিলাম, আপন মার পেটের ভাই তো, অবিশ্বাস করুন কেমনে। সব টাকা ওর নামে দিছি। আমি ভাবছিলাম জমিটা বেচা একটা দোকান দিব। কাজের মানুষ তো, ঘরে বসে থাকতে ভাল লাগে না। আর কতদিনই বসে থাকুক? তোমার খরচ, আমার সন্তানের খরচ কে দিব? কিন্তু রোহনরে কইলাম জমিটা বেচা লাগবো। যেই ব্যস্ত যাব আইসা কয় জমিটা নাকি ওর নামে। আমারে দলিল দেখায়। আমি দলিল দেখা কি করব? আমি তো বিশ্বাস করে ওরা টাকাটা পাঠাইছি। ওই জমি নাকি ওর। আমি তো পুরা নিঃস্ব হয়ে গেলাম। ওই জমিটা ছাড়া আমার তো আর কিচ্ছু নাই। তুমি এখন কি করবা কও তো? ওইটাই তো তোমার শেষ সম্বল ছিল, যেটা তুমি বিশ্বাস করে তোমার ভাইয়ের কাছে দিছিলা। কি করুম এখন তুমি কও? আমারও তো এখানে কাজ দেওয়ার কেউ নাই। কই যাব? আমার তো বয়স হয়েছে, আমার শরীর খারাপ। একটা দোকান দিলে হয়তো বসে বসে দোকানদারি করতে পারতাম। তোমার আর আমার বাচ্চাটার খরচ উঠে যাইতো। এখন তো আর কিছু করার নাই। এখন আমি কই যাব? কার কাছে যাব? থাক, সেইটা হবার ওইটা হয়ে গেছে। এখন কান্নাকাটি করে কোনো লাভ আছে? এই জন্যই মানুষ কয় ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। আমার ভাই আমার সাথে বেইমানি করছে, আমার গায়ে হাত তুলছে। আমার মরে যাওয়া ভালো। থাক, কষ্ট পাইও না। মানুষ যদি অন্যায় করে আল্লাহ ঠিকই তার বিচার করে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। তুমি কষ্ট পাইও না, আল্লাহ ঠিকই আর বিচার করবে। মারছো, একদম ঠিক কাজ করছো। উচিত ছিল হাড় ঘর সব ছেঁচে দেওয়া, যেন হাঁটতে না পারে। কত বড় সাহস আমার জমির ভাগ নিতে আসে। আজকে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি, এরপর আসুক আমার কাছে আবার লাগতে। এরপরে যদি কখনো আসে ভাঙ্গা তো দিবাই, আর বলবা তোমার জমি ত্রিসীমানায় যেন না আসে। সাহস আছে নাকি? কিন্তু ওনার কথাও তো ঠিক। তোমার যত জমি জমা, টাকা পয়সা, ব্যাংকে ব্যালেন্স, সব তো ওনার টাকাই। সেটা ঠিক আছে। এখন যদি তোমরা কেস কামারি করো আর পুলিশ যদি আসে, সবকিছু তো ধরেই ফেলবে যে তোমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে, সেই টাকাগুলো ওনার অ্যাকাউন্ট থেকেই আসছে। তখন কি করবা? হ্যাঁ তাই তো। আমার অ্যাকাউন্টে এখন যে টাকা আছে সেটা তো ভাইয়ের টাকা। সেটাই তো বলতেছি। আর তুমি যে জমি কিনছো, সেটা তো ভাই টাকা পাঠাইছে, সেই টাকা দিয়েই জমি কিনছো। এখন যদি পুলিশ তদন্ত করে তাহলে তো কিছু করতে সাপ বের হয়ে যাবে। এখন কি করবা? কি করা যায় বলো তো? আচ্ছা শোনো, আমার মাথায় না একটা ভালো বুদ্ধি আসছে। কি? তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে না, সব কিছু আমার অ্যাকাউন্টে দিয়ে দাও। আর তোমার নামে যেসব জমি টমি আছে সব কিছু তুমি আমার নামে লিখে দাও। তাহলে পুলিশ আসুক আর পুলিশের বাপ আসুক, কেউ ধরতেই পারবে না যে তোমার নামে কিছু আছে। তোমার নামে কিছু না থাকলে তোমার কাছ থেকে নিবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ সেটাই তো। আর তোমার কাছে রাখা আমার কাছে রাখা তো একই। তোমার অ্যাকাউন্টে যদি এগুলো করি, তোমার নামে করি, তাহলে ভাই আমার কাছে কোনো কিছু নিতে পারবে না। না জমি নিতে পারবে, না টাকা নিতে পারবে। হ্যাঁ, আমি সেটাই তো বলতেছি। আমার নামে থাকা মানেই তো তোমার নামে থাকা। আর ভবিষ্যতে যদি এরকম হয়, ঝামেলা শেষ হোক, তারপর না হয় তোমার জিনিস আবার তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম। আরে বাবা, এটা নিয়ে তুমি কেন বলতেছো? তোমার কাছে থাকা আমার কাছে থাকা একই কথা।
সেটাই তো আমি তোমারে বলতেছি, সব কিছু তুমি আমার নামে লিখে দাও, আর কোনো ঝামেলাই থাকবে না। আর ভবিষ্যতে তো আমাদের সংসার বড় হবে, তাই না? আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তার একটা ভবিষ্যৎ আছে না? এই জিনিসগুলো যদি এখনই হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে করবো কি বলো তো? আমি কালকে সকালবেলা গিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। তুমি একদম উচিত একটু বুদ্ধি দিচ্ছ আমাকে। এখন ভাই আমার কাছ থেকে কোনো জমি টাকা পয়সা কিচ্ছু নিতে পারবে না। আরে আমি তোমার বউ, তোমার বিপদে না থাকলে কার বিপদের দিন পাশে থাকবে বলো? সেটাই। ভাই আমার তো খুব প্রয়োজন চাকরিটা। আমি মোটামুটি আপনি যে ধরনের লোক খুঁজতেছেন আমি ওই কাজগুলো পারি। বয়স একটু বেশি, কিন্তু আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, সেম কাজই করে আসছি। এখন আসলে পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়ছি, তো একটু চাকরিটা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে। আব্বু, ওই পাশে না চাচুরা গরুর মাংস রান্না করতেছে, আমার খাইতে মন চাচ্ছে। খাবি বাবা, শুধু গরুর মাংস কেন, তুমি গরুর মাংস খাবা, খাসির মাংস খাবা, মুরগির মাংস খাবা, সব ধরনের মাংস খাবা, পোলাও খাবা, আমি তোমাকে আইনা দিব। আসলে এখন আমাদের একটু সময় খারাপ যাচ্ছে তো, তবে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমাদের সময় ঠিক হয়ে যাইব। তুমি কোনো চিন্তা করো না আব্বু, তোমার জন্য আমি সব ধরনের মাংস নিয়ে আসুন। আচ্ছা আব্বু, তুমি কি কখনো বিদেশ যাবা না? না রে বাবা, আমি আর কোথাও যাব না, আমি এখন থেকে দেশেই থাকবো, দেশেই কাজ করার চেষ্টা করব। আব্বু, তার তো খুব ভালো হয়েছে, এখন থেকে তোমার সাথেই থাকবো। শুধু আমার সাথে থাকলেই হবে বাবা? তোমার পড়াশোনা করতে হবে, তোমার অনেক বড় হইতে হবে, তোমার যাতে বিদেশে যাইতে না হয়, তুমি যদি দেশেই কিছু করতে পারো সেটা করতে হবে। বিদেশ অনেক খারাপ জায়গা বাবা, আমাদের মতো প্রবাসীরা বিদেশ থেকে যখন দেশে আসে না তখন তাদের খুব কষ্ট হয়। আচ্ছা আব্বু, চাচুরা কি আমাদের সাথে আর থাকবে না? না রে বাবা, তোমার চাচ্চু আর আমাদের সাথে থাকবে না। আসলে বড়দের ঝগড়া তোমরা বাচ্চারা বুঝবা না, বড়দের ঝগড়ায় বাচ্চারা আসা উচিত না। তুমি যাও, তুমি যাও, তুমি খেলা করো, যাও যাও তুমি খেলো। কি ব্যাপার, এই রোদের বেলা তুমি ছাদে এসে বসে রয়েছো? এই যে এই টাকাটা রাখো। এত টাকা? 1 লাখ টাকা তুমি কোথায় পাইলা? তুমি তো আমারে বিশ্বাস করতে না। তুমি যখন বিদেশ আসিলা তখন তোমার সব টাকা তোমার ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইতাম, আর দিন শেষে দেখো তোমার ভাই তোমার ঠকাইছে। তুমি তো আমারে বিশ্বাস করতে না। আমি তোমার সব সময় বুঝাইতাম বউ কখনো তার স্বামীর সাথে প্রতারণা করে না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতেই চাও না। আজ দেখো তোমার বিপদের সময় তোমার বই কিন্তু তোমার পাশে এসে দাঁড়াইছে। তুমি আমার সামান্য 2000 টাকা হাত খরচ দিতাম, আর এই 2000 টাকা দিয়া আমি কিছু কিছু টাকা ডিপিএস কইরা ডিপিএসে রাইখে দিতাম, কারণ বিপদ তার কই আসে না, কখন বিপদে লাইগে যায় কে জানতো। আজ দেখো আজ তোমার বিপদ হয়েছে, আর আমি সেই তিল তিল কইরা আজ 1 লাখ টাকা গুছাইছি, আর আজ এই বিপদের দিনে সেই টাকাটা দিয়া আমি তোমার হেল্প করতে পারছি, টাকাটা তোমার হাতে দিতে পারছি। তুমি এই টাকাটা কাজে লাগাও, এই টাকাটা দিয়া তুমি একটা ব্যবসা শুরু করো, দেখবা আমগো দিন আবার ঘুরে যাইব, আমরা আবার ঠিক মতো 2 মুঠো খাইতে পারবো, আমরা আবার নতুন কইরা ব্যবসা শুরু করতে পারবো। তুমি টাকাটা কাজে লাগাও, টাকাটা আমার ফিরাই দিও না। এই টাকা আমি ফিরাই দিব? কি বলতেছো তুমি? আমার বিপদে তুমি আমার পাশে এসে দাঁড়াইছো। আমি তো তোমার কোনোদিন বিশ্বাস করি নাই। 7 বছর আমি বিদেশ ছিলাম, প্রতি মাসে আমার ভাইয়ের কাছে আমি বিশ্বাস করে টাকা পাঠাইছি। আপন ভাই, মায়ের পেটের এক রক্তের, ভাবছি ভাই কোনোদিন আমার সাথে প্রতারণা করবো না। তুমি পরের মাইয়া, আমার বাড়িতে বউ হয়ে আসছো, তোমার বিশ্বাস করতে পারি নাই। অথচ সেই ভাই আমার রক্ত পানি করা টাকা সব নিজে নিয়ে গেছে। আমার রক্ত পানি করা টাকা দিয়া যে জমি কেনা হয়েছে সেই জমিও নাকি ভাই নিজের নামে কইরা নিছে। কি করুম বলো? আমি তো আমার ভাইরে বিশ্বাস করছি, অথচ দেখো তোমাকে আমি কখনো বিশ্বাস করি নাই।
মাসে তোমাকে একটা হাত খরচ দিচ্ছি, অথচ সেই হাত খরচ থেকে তুমি আমার আজকে এত বড় একটা সাহায্য করলা। আমি আমি যতদিন বিদেশে ছিলাম আমার ভাই, আমার পরিবার সবার কাছে মাথার মুকুট ছিলাম। আসলে টাকা পাঠাইতাম তো, আমি তো টাকা কামানোর একটা মেশিন ছিলাম। কিন্তু তুমি তুমি আমার স্ত্রী, কত অবহেলা পাইছো, কত কষ্ট পোহাইছো, তারপরও কিন্তু তুমি তোমার স্ত্রী ধর্ম পুরোপুরি পুরোপুরি পালন করছো। আমি খুব অসুস্থ জানো, আমি যদি অসুস্থ না থাকতাম আমি দেশে আসতাম না। অবশ্য অবশ্য ভালোই হয়েছে, দেশে আসার পরে এই যে চীনা মুখগুলা কেমন অচেনা হয়ে গেছে না, সব আমি হারে হারে টের পাইছি। এই টাকাটা দিয়ে আমি ছোট হইলে একটা ব্যবসা শুরু করুন। আমার 2 হাত প্রবাসীর হাত, আমি পরিশ্রম করতে জানি। আমি জানি এই হাত দিয়ে আমি আবার সোনা ফলাবো। কিন্তু দুঃখ একটাই, আমি তোমারে বিশ্বাস করি নাই। মনের ভিতর খুব কষ্ট, মনটা খুব খারাপ, বুঝছো? দেখো, তুমি মন খারাপ করো না। মানুষের জীবনে তো সুখ দুঃখ থাকবেই। আর তাছাড়া মানুষের জীবন তো আর সবসময় একরকম যায় না। তুমি মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাইব। আর দেখো, তুমি কিন্তু তোমার ভাইয়ের অভিশাপ দিও না। সে ছোট মানুষ, সে না বুঝে তোমার সাথে ভুল করছে। তুমি তার বড় ভাই হয়ে যদি তার অভিশাপ দাও, এটা কিন্তু আল্লাহ কবুল কইরা ফেলাইব। কারণ তুমি অনেক কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম করছো, আর সেই টাকা তোমার ভাইরে দিছো। তুমি মনের ভুলেও তোমার ভাইরে অভিশাপ দিও না, তুমি ওর মন থেকে ক্ষমা করে দাও। তোমার ভাই দেখবে একদিন শুধরাই যাইব, ও আমাদের কষ্ট বুঝবো। তুমি ওরে মাফ করে দাও। অভিশাপ দিতে হয় না, অভিশাপ মন থেকে আইসা পড়ে রে। আমার ভাই তো আমাকে এখন আলাদা করে দিছে, এই সংসারও নাকি আমি থাকতে পারবো না। কই যাব বলো? আমার মা, তুমি, আমার বাচ্চাটা, তোমাদের দুজনের আমি কই যাব? এই সংসারটা তো আমারও, তিল তিল করে গড়া সংসার। অভিশাপ দিতে হয় না। তবে একটা কথা গুণীজনটা ঠিকই বলছে, স্ত্রী হইতেছে অর্ধাঙ্গিনী। আমরা পুরুষরা তার কোনো মূল্যায়ন করি না। আজকে তুমি প্রমাণ করে দিছো আমি ভুল ছিলাম, আর আজকে তুমি এটাও প্রমাণ করে দিলা স্ত্রীকে তার যোগ্য মর্যাদা দেওয়া উচিত। তোমার হাজব্যান্ড আমার ওই দিন যেই থ্রেট দিছে, আমি তো ভাবছিলাম ধরা খাই গেছি। তোমার আমার সম্পর্কের কথা জানি না গেছে। আরে না, আমার স্বামী এমনিই দিছে, তুমি তো ভয় পেও না তো। আচ্ছা কি হয়েছে বলো তো, ঝাড়ি কেন দিল? আরে তোমার স্বামী আর তোমার ভাসুর ঝগড়া করতেছিল, ওইটা ঠেকাইতে গেছিলাম ওই জন্য। আর শোনো, তোমার ভাসুর কিন্তু তোমার ভাসুরের জমি বিক্রি করার জন্য আমার ডাকছিল। আরে শোনো শোনো, সেই জমি এখন আমার নামে হয়ে যাবে। শুধু জমি না, আমার স্বামীর ব্যাংকে যত টাকা পয়সা আছে, যেখানে যা যা সম্পত্তি আছে, সবই 2-1 দিনের মধ্যে আমার নামে হয়ে যাবে। আর সম্পত্তি সহ পুরো রাজকন্যা কিছুদিন পর তো বড় হয়ে যাবে। এই রাখি, আমার হাজব্যান্ড চলে আসছে মনে হয়। বাই। কি ব্যাপার? ঢোকার সময় দেখলাম তুমি কার সঙ্গে কথা বলছো। কার সাথে কথা বলছিলা? মার সাথে কথা বলছিলাম, আর কার সাথে কথা বলবো? তোমাদের বাড়িতে যে অবস্থা, না তোমার ভাবির সাথে কথা বলা যায়, না তোমার মার সাথে কথা বলা যায়। এই জন্য আমি একটু টাইম পাস করার জন্য আমার মাকে ফোন দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? এই নাও, জমি যেমন যা ছিল সব তোমার নামে করে দিছি। কি বলো? শুধু এই খুশি হলে হবে? তোমার মোবাইল চেক করো, আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, দেখো। তাই তো, সব টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে। এখন আমার ভাই আমার কোনো সম্পত্তিতে কোনো টাকা পয়সার ভাগ বসাতে পারবে না। ঠিক বলছো, তোমার এখন সব সম্পত্তি তো আমার নামে। পুলিশ যতই আসুক কোনো লাভ তোমার নাই। মনে আমার। আচ্ছা শোনো, তুমি যে এত বড় একটা সুসংবাদ দিলা, মিষ্টি কই? হ্যাঁ এই যা, আমি তো ভুলেই গেছি। যাও, এখনই বাজার থেকে আমার পছন্দের মিষ্টি নিয়ে আসো। আর শোনো, আমি যেই দোকানে মিষ্টি পছন্দ করি সেই দোকানে। আরে ওই দোকানে মিষ্টি নিয়ে আসতেছি, তুমি থাকো। ওকে। হ্যাঁ বাবু, আপডেট কি বলো? হ্যালো বাবু, শোনো, গুড নিউজ আছে। আমার হাজবেন্ড তো সব সম্পত্তি, টাকা পয়সা সব আমার নামে করে দিয়েছে। ওর ব্যাংকে যত টাকা ছিল সব আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। তুমি জানো আমার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? প্রায় 1 কোটি টাকা।
বলো কি? শোনো, একটু দেরি করবে না, আমি আমার অফিসে বসে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। আমি কাপড় চোপড় আর বাসায় যেগুলো স্বর্ণ আছে আমার সব কিছু গুছিয়ে আমি তোমার অফিসে চলে আসতেছি। ঠিক আছে, আর আমি ওই দিক দিয়ে সব কিছু গুছাইতেছি। হ্যাঁ, রাখলাম, বাই। ওকে ভাই, তাড়াতাড়ি। কেউ দেখে ফেলার আগে কাপড় চোপড় সোনা গয়না যা আছে সব নিয়ে বের হয়ে পড়তে হবে। ববে, ববে, মা, ববে কোথায়? ঘরে পাচ্ছি না তোকে। ছোট বউ বাসায় নেই। এটা পড়, কি এটা? চিঠি পড়। আমি তোমাকে ছেড়ে চলে গেলাম আমার ভালোবাসার মানুষের সাথে। ইচ্ছার বিরুদ্ধে এতদিন তোমার সাথে সংসার করলাম। আমাকে খোঁজার বৃথার চেষ্টা করো না। গুড বাই। ভাই, মা, কি এটা? ববি কই? ববি কি সত্যি চলে গেছে মা? তোর বউ আমার চোখের সামনে চলে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম, আমার কিছু উত্তর দেয় নাই। না না না, এটা হইতে পারে না। ববি কই যাবো? ববি যাইতে পারে না। ছোট ভাই, তুমি তোমার ভাইয়ের লগে যে কামটা করছো এটা কি তোমার মোটেও ঠিক হয়েছে? তোমার ভাই হয়তো তোমার অভিশাপ দেয় না, কিন্তু অভিশাপ দিতে হয় না। কষ্ট পাইলে অভিশাপ মন থেকে চলে আসে। তুমি হয়তো ভুলে গেছো, কেউ কাউরে ঠকাইয়া কোনোদিন সুখী হইতে পারে না। তুমি যদি মানুষকে ঠকাও, আল্লাহ তোমার ঠিক ঠকাই। ভাই ভাই, আমার তো সব শেষ হয়ে গেছে ভাই। ভাই, আজকে আমার যত সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট যা ছিল সব ওর নামে লিখে দিছি ভাই। আমার তোর ভাই কিচ্ছু থাকলো না ভাই। মা, কি কইলা তুমি? সব কিছু তুমি ছোটর নামে লিখে দিছিলা? ছোট বউরে তুমি তুমি এটা কেমনে পারলা? তোমার ভাইরে ঠকাইয়া সব কিছু তোমার নামে নিছিলা, আর তুমি কিনা বোকামি কইরা সব কিছু তোমার বোন নামে লিখে দিলা। তোমার বউ যখন চলে যাইতেছিল আমরা জিজ্ঞাসিলাম কই যাইতেছো, ও তো আমার লাগে কোনো কথা কইলো না। কইতেছে আমার যেইখানে মন চাইতেছে আমি ওইখানে যাইতেছি, আপনার কই তৈব? দেখছো তোমার লাগে কত বড় একটা বেইমানি করলো। আমি ওর জান দেখেই মনে করছিলাম যে ব্যাপারটা ঠিক নাই, আর আমি দৌড় দিয়া ওর রুমে যাই দেখতেছি একটা চিঠি পইরা আছে। আর তখন আমি সবাই ডাক দিলাম, কিন্তু ও তো চলে গেছে, ওরা তো আর ধরতে পারলাম না। তাই সবাই মিলে তোমার লাগে অপেক্ষা করছিলাম। আহা, থামো না, বেচারা এমনি কষ্ট পাইতাছে। তোমরা যদি এখন এত কথা ওরে বলো, ওর মনের অবস্থাটা বুঝতে হবে না তোমাদের? আর কত থামাইয়ে রাখবা? সেই বিয়ের পর থেকে তো থামাইয়ে রাখছো, কিছু তো কই নাই। কিন্তু সব না একটা সীমা থাকে, দরজার একটা সীমা থাকে। এখন ওই দরজার ভাতটা না মানে ভেঙে গেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। মানে তোমার এত কষ্টের টাকা সব কিছু ছোটর নামে লাইখে নিয়েছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেই ছোটর কাছ থেকে আরেকজন কাইরে নিয়েছে, এটা এটা কেমনে সহ্য করুম? আমার বড় বলার সম্পত্তিগুলো তো তোর বোন নামে লিখে দিছস, আমার নাতিরে ঠকাইছস। হগন কি হইব, হগন কি হইব? তুই তো আমার বড় পোলার কথা কোনোদিনও চিন্তা করস নাই। মা, ভাই আমার এতদিন যে টাকাগুলো পাঠাইছিল ওই টাকা দিয়ে ওই সম্পত্তি আমি সবকিছু আমি বাড়ি টাকা দিয়ে করছি। আজকে ওই আমার বুদ্ধি দিছিল যে সবকিছু ওর নামে করে দিতে, যাতে ভাই আমার এই সম্পত্তি ভাগনা নিতে পারে। মা, আজকে সবকিছু আমার না আমার দিয়ে করে ভাই, ও সবকিছু নিয়ে চলে গেল। তুই এই বাড়িতে একটা মুহূর্ত থাকতে পারবি না। এই ফ্ল্যাট তোর বাপে আমার নামে লিখে দিছে, আমি আমার বড় পোলার নামে আর নাতির নামে দিয়ে দেবো। তোর মতন বেইমান এই বাড়িতে কোনোদিনও থাকতে পারবো না, আল্লাহ না করুক। তুই যদি এই বাড়িতে থাকস না, এই ফ্ল্যাটটা কিভাবে যেন তোর নামে নিয়ে যাবি? আমাকে তো সর্বনাশ হয়ে যাবো, আমরা রাস্তা নেমে ভিক্ষা করণ লাগবো। যা তুই যা, আমার চোখের সামনে বাড়িয়া যা তুই। মা, আমার চলে যাওয়া উচিত, কিন্তু আমি যে ভুল করছি এটার প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব? ভাই ভাই, তুমি আমার মাফ করে দিও ভাই। আমি বুঝতে পারিনি ভাবি, আমার মাফ করে দিও ভাবি। আর মাপ চাওয়া লাগবো না, তুই যা যা কইছি এখান থেকে, যা বলছি। দাঁড়া মা, ও তো তোমারই ছেলে, আমারও তো ভাই। দেখো মা, ও একটা ভুল করছে, সেই ভুলের জন্য যদি আমরা ওর এত বড় শাস্তি দেই, তাহলে ওর আর আমাদের মধ্যে তফাৎ কি হইল? ও যেই ভুলটা করছে সেটা অনেক বড় ভুল মানতেছি, সে হয়তো আমার অধিকার নষ্ট করছে, কিন্তু দেখো আল্লাহ কিন্তু ওরে শাস্তি দিছে। আজকে যদি ওরে আমরা বাড়ি থেকে বের করে দিই, ওর আপনজন বলতে কে থাকবো মা বলো? ওর তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি না হয় তোমার আসলের তলে আশ্রয় পাইছি, তুমি তোমার ছোট পোলাটারও আশ্রয় দাও মা।
মা, আপনার পোলা তো ঠিক কথাই কইছে। ছোট ভাই না একটা ভুল কইরা ফেলাইছে। এখন কিছু করার আছে কোন তো? এখন যদি আমরা ওরে বাড়ি থেকে বাইর করে দিই তাইলে ও কই যাইব, কি করব? আমরা ছাড়া আর কি আছে কোন তো? ওর বউ না হয় ওর লাগে বেইমানি করছে, কিন্তু আমরা তো ওরে পর করে দিতে পারি না, আমরা তো ওরে ফালাই দিতে পারি না। কি করবেন মা কোন তো? ও তো আপনার নিজেরই সন্তান, আপনি ক্ষমা করে দেন। শুন, শুধুমাত্র তোর বড় ভাই আর তোর বড় ভাইয়ের বোর জন্যে তোরে মাফ করে দিলাম, নাহলে আমি তোরে কোনোদিনও মাফ করতাম না। আমার ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারি নাই ভাই, আমি সত্যি বুঝতে পারি না ভাই, সব শেষ হয়ে গেছে ভাই, আমি সব শেষ করে। আরে কিচ্ছু শেষ হয় নাই, আমরা আছি না। পরিবার যদি এক থাকে কারো কিচ্ছু শেষ হয় না। প্রয়োজন আমরা দুই ভাই মিলে প্রবাসে যাবো। কে কইছে প্রবাস খারাপ? আমরা বিদেশে গিয়া তারপরে কামাই করব।